শিফট এস, ওকে। তো স্টার্ট করি। তার ফর্মুলা কয়েকটা তোমরা আগেই কেমিস্ট্রিতে দেখছো, আর কিছু ফর্মুলা আগে থেকে পারার কথা তোমাদের। সো নিউক্লিয়ার ফিজিক্সে আমরা একদম ফার্স্টে বোর অ্যাটমিক মডেলের ফর্মুলাগুলো দেখব। বোরস অ্যাটমিক মডেল ফর্মুলাস। সো বোর অ্যাটমিক মডেলের ফর্মুলাগুলো অ্যাকচুয়ালি আমরা কেমিস্ট্রিতে ওই যে চ্যাপ্টার 2তে দেখছিলাম, কেমিস্ট্রি কোয়ালিটেটিভ কেমিস্ট্রি যেটা ছিল, সেখানে এরকম কয়েকটা ফর্মুলা ছিল যে MVR ইজ ইকুয়াল টু NH/2π। সো এটা এখানেও আছে। দেন এরপর ভেলোসিটির 3টা ফর্মুলা ছিল, একটা ছিল V² ইজ ইকুয়াল টু ZE²/mr। বাট একটু মনে করে দেখো, ওই সময় আমি একটা কথা বলে আসছিলাম যে এই ফর্মুলাগুলো যেগুলোতে থাকবে সেইগুলো অ্যাপ্লাই করার জন্য এর ভ্যালুটা 4.8 ইন্টু 10⁻⁻10 ESUতে বসাইতে হয়। অ্যান্ড এখানে সবাইকে সব কোয়ান্টিটিগুলো CGS ইউনিটে বসাইতে হয়, মানে ভেলোসিটি সেন্টিমিটার পার সেকেন্ড, ম্যাস হচ্ছে গ্রাম, রেডিয়াস হচ্ছে সেন্টিমিটার, ওকে, এরকম ইউনিটে বসাইতে হয়। বাট আমরা যদি এটাকে এসআইতে লিখতে চাই তখন কি করতে হয় অ্যাকচুয়ালি? এসআইতে লেখার জন্য আসলে এইখানে আমাদের এই Z² যেখানে যেখানে থাকবে, মানে কেমিস্ট্রির ওই ফর্মুলাগুলাই, বাট যেখানে যেখানে Z² থাকবে সেখানে সেখানে আমরা নিচে একটা 4πε0 মাল্টিপ্লাই করে নিব, তাহলে এটা এসআই ভার্সন হয়ে যাবে। আর আমি এটা ডেরিভেশনটা একটু শর্টলি ক্লাসে দেখাই দিব, যাতে তোমরা এটা মাথায় রাখতে পারো, ভুলে গেলেও যাতে বের করে নিতে পারো। 3 নম্বর হচ্ছে V ইজ ইকুয়াল টু 2πZE² ডিভাইডেড বাই NH। এটা ছিল কেমিস্ট্রিতে, বাট ওই যে বলছি ওখানে ছিল সব CGS ইউনিটে। আমরা যদি এটাকে এসআইতে লিখতে চাই, যেখানে যেখানে Z² আছে তার নিচে 4πε0 লিখবা। আর দেন এই দুইটাকে ক্যান্সেল করে আমরা কিন্তু এখানে 2 লিখতে পারি। মানে আমার অ্যাকচুয়ালি কেমিস্ট্রিটা মনে থাকে সবসময়, সো আমি ওইটা থেকেই ফিজিক্সেরগুলো বের করে ফেলি। সেম ফর্মুলাই, জাস্ট এগুলো হচ্ছে এসআই ভার্সন। দেন ভি এর আরেকটা ফর্মুলা ছিল সিম্পলি NH/2πmr, এটা সিম্পলি সেমই থাকবে। দেন রেডিয়াসের ফর্মুলা ছিল R ইজ ইকুয়াল টু NH/2πmv, এটাও সেমই থাকবে কারণ এখানে Z² নাই কোথাও। আর 6 হচ্ছে R ইজ ইকুয়াল টু 4π² সরি R ইজ ইকুয়াল টু n²h² ডিভাইডেড বাই 4π² mz²। এরকম একটা ফর্মুলা কেমিস্ট্রিতে ছিল। সো এই যে বলছিলাম Z² যেখানে তার উল্টা সাইডে একটা 4πε0 লিখবা। সো এখানেও লেখো 4πε0। সো এই 4 ক্যান্সেল, পাই আর এই পাই একটা পাই ক্যান্সেল, আর একটু ওয়েট ধরো, এটা ক্যান্সেল, এই তো এই কয়টা ক্যান্সেল করা যায়। সো আমাদের ফাইনালি ফর্মুলাটা দাঁড়ায় n²h² ডিভাইডেড বাই πmze²। আমার সবসময় কেমিস্ট্রি ভার্সনগুলোই মনে থাকে। দেন 7 নাম্বার, 7-এ ছিল এরকম যে এনার্জি ইজ ইকুয়াল টু -2π² mz² e⁴ ডিভাইডেড বাই n²h²। এখানে Z² নাই, Z² e⁴ আছে, মানে Z² এর হোল স্কোয়ার। সো আমরা এইখানে 4πε0 হোল স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিব। সো এটা আসবে -mz² e⁴ ডিভাইডেড বাই 8ε0² n²h², এরকম। এই ফর্মুলাগুলো মুখস্থ রাখা খুবই কমপ্লেক্স। তোমার যদি কেমিস্ট্রিগুলো মনে থাকে, কেমিস্ট্রি 7টা মনে থাকে, ওইখান থেকে তুমি এটা বের করে নিতে পারো। আর যদি একদমই মনে না থাকে তাহলে তুমি এটাকে একটু ডিরাইভ করতে পারো শর্টলি। তুমি জাস্ট এটা মনে রাখো, MVR সমান NH/2π। এটা হচ্ছে বোর মডেলের সবচেয়ে প্রমিনেন্ট অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফ্যাক্ট সেটা। অ্যান্ড আমরা এখান থেকে V ইজ ইকুয়াল টু লিখতে পারি NH/2πmr। দেখো 3টা ফর্মুলা অলরেডি ডান। আর R ইজ ইকুয়াল টু লিখতে পারি NH/2πmv, লিখলাম। এবার বাকিগুলো কীভাবে প্রুফ করবো? ফিজিক্স দিয়ে। দেখো এই হচ্ছে সাপোজ একটা হাইড্রোজেনের, সরি এই হচ্ছে একটা অ্যাটমের নিউক্লিয়াস, আর এই হচ্ছে একটা ইলেকট্রন রোটেট করতেছে। সো আমরা জানি যে একটা ইলেকট্রন, এখানে যদি এটা একটা অ্যাটম হয় তাহলে নিউট্রনের কোনো চার্জ নেই, চার্জ আছে হচ্ছে প্রোটনের। আর সেই চার্জটা হচ্ছে টোটাল ZE, মানে ওর অ্যাটমিক নাম্বারটা সমান প্রোটন আছে, আর এক একটা প্রোটনের চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জের সমান। আর এইটা একটা ইলেকট্রনের
চার্জ হচ্ছে নেগেটিভ ই, আর এটা হচ্ছে পজিটিভ জেড। বাট দুইটা অপোজিট চার্জ যেহেতু, তাদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে এরকম। আর এই অ্যাট্রাকটিভ ফোর্সটাই কি, ওদের সেন্ট্রিপিটাল ফোর্স, তাই না? সো এই ফোর্সটা কত, 1/4 এপসাইলন নট জেডি, মানে এই চার্জ ফার্স্ট চার্জ, সেকেন্ড চার্জ, ডিভাইডেড বাই তাদের মধ্যে ডিস্টেন্স, ধরো আর, ডিস্টেন্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটাই হচ্ছে আমাদের ম্যাস, মানে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, দ্যাট ইজ এমভি স্কোয়ার বাই আর, সেন্ট্রিপিটাল ফোর্স আর কি, এমভি স্কোয়ার বাই আর। সো এখান থেকে দেখো কি লেখা যায়, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু জেডি স্কোয়ার ডিভাইডেড বাই 4 এপসাইলন নট এম আর। সো এই আরেকটা ফর্মুলা প্রুফ হয়ে গেল। দেন আমরা ফার্দার প্রুফ করতে পারি যে আর ইজ ইকুয়াল টু যদি এনএইচ বাই 2πmv হয়, তাহলে এখানে ওইটা বসাও, এনএইচ বাই 2πmv বসাও, তাহলে এখান থেকে কত থাকবে, 2। সো আমরা এইখান থেকে এই ভি আর এই ভিটা কেটে দিতে পারি, সেখান থেকে পাবো ভি ইজ ইকুয়াল টু জেডি স্কোয়ার, আচ্ছা একটু ওয়েট দাঁড়ো, এনএইচ বাই 2πmv। আচ্ছা এখানে আগে থেকে এম আর ছিল, আমি এম ছিল একটা, ওইটা আমি খেয়াল করি নাই। সো এম কাটা, সো এখানে জেডি স্কোয়ার ডিভাইডেড বাই 2 এপসাইলন নট এনএইচ আসছে, যেটা এই ফর্মুলাটা দেখো। সো আমাদের অলরেডি অনেকগুলো ফর্মুলা প্রুফ হয়ে গেছে, 5টা শেষ। দেন রেডিয়াসের এটা আবার, তো এখন তুমি ভি যদি জানো তাহলে সেটাকে আবার এই জায়গায় বসাও। সো আর ইজ ইকুয়াল টু এনএইচ বাই 2πmv, দ্যাট ইজ ভি হচ্ছে জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2 এপসাইলন নট এনএইচ, সেটা আসে 2 কাটা, সো এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই পাই এম জেড ই স্কোয়ার। অ্যাগেন এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, কেমিস্ট্রির কয়টা মনে থাকলেই তুমি এইগুলো বের করে নিতে পারো। যে টেকনিকটা বললাম, যেখানে যেখানে জেড স্কোয়ার, তার জন্য একটা করে উল্টা 4 এপসাইলন নট দিয়ে দিবা। ক্লিয়ার? আচ্ছা, আর যদি একদমই মনে না থাকে তাহলে একটু শর্টলি ডিরাইভ করে ফেলবা। সো এই হচ্ছে বোর মডেলের ফর্মুলা। আর এনার্জিটা অ্যাকচুয়ালি এরকম যে এনার্জি আসলে কি, পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। সো একটা অ্যাটমকে সেন্টার করে যখন এইরকম একটা ইলেকট্রন রোটেট করতেছে, তো তখন তার একটা কাইনেটিক এনার্জি আছে, আবার একটা পটেনশিয়াল এনার্জি আছে। পটেনশিয়াল এনার্জিটা হচ্ছে এই পজিশনে ওর যে ভোল্টেজ, মানে ভোল্টেজ মানে কি শুধু পটেনশিয়াল, আর পটেনশিয়াল এনার্জি মানে কি পটেনশিয়াল টাইমস চার্জ। সো এখানে ওর ইকে ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ এমভি স্কোয়ার, মানে এই ইকে এটা সমান হাফ এমভি স্কোয়ার প্লাস ইপি ইজ ইকুয়াল টু হচ্ছে ওর যে চার্জ নেগেটিভ ই টাইমস এখানে যে পটেনশিয়াল ভি, সেটা মানে যে কোনো চার্জের জন্যই, মানে যে কোনো ইলেকট্রিক ফিল্ডে যদি একটা চার্জ থাকে, তার পটেনশিয়াল এনার্জি হচ্ছে ওইখানে তার পটেনশিয়াল টাইমস তার চার্জ, এটা হচ্ছে তার পটেনশিয়াল এনার্জি। আচ্ছা, সো মাইনাস ই টাইমস ভি। এখন এখানে আমরা ফর্মুলাগুলো বসাই। আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু অলরেডি জেড স্কোয়ার বাই এম আর, সরি জেড স্কোয়ার বাই 4 এপসাইলন নট এম আর, আর এটা হচ্ছে মাইনাস ই, এই পটেনশিয়াল ভি ইজ ইকুয়াল টু হচ্ছে, দেখো আর ডিস্টেন্সে জেডি চার্জ থেকে, যে কোনো একটা চার্জ কিউ থেকে আর ডিস্টেন্সে পটেনশিয়াল কত হয়, 1/4 এপসাইলন নট কিউ বাই আর। তো সিমিলারলি এটা হবে জেডি থেকে যদি আর ডিস্টেন্সে হয়, তাহলে এই পটেনশিয়ালটা হচ্ছে 1/4 এপসাইলন নট জেডি বাই আর। সেটা কত আসে দেখো, এম কাটা, আমরা পাবো জেডি স্কোয়ার বাই 4 এপসাইলন নট এম, 4 এপসাইলন নট আর, আমি একবার যদি কমন নেই আসবে 1/2 মাইনাস 1, সেটা আসে মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই 8 এপসাইলন নট আর, যেটা এখানে লেখা আসছে। একটু দাঁড়াও, ও আমরা এখানে আর এর ভ্যালুটা বসাই, আর এর ফর্মুলাটা বসাই আগে। যে আর এর ফর্মুলা হচ্ছে এরকম, এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 স্কোয়ার এম জেড ই স্কোয়ার। ওই যে বলছে এটা কেমিস্ট্রিতে আর কি, জেড স্কোয়ারটাকে আবার এখানে একটা 4 এপসাইলন নট দিয়ে দাও। সো এটা আলটিমেটলি দেখো কি আসে,
মাইনাস 4 আর এই 8 কাটা 2 পাই আর এখানে এই একটা পাই কাটা আর এপসাইলন নট স্কোয়ার হয়ে যাবে। সো আলটিমেটলি থাকে কি 8, যে এইটা আর এইটা কাটা মানে 8, দেন এখানে থাকবে এই পাই আর এই পাই কাটা, এই এপসাইলন আর এপসাইলন নট মিলে এপসাইলন নট স্কোয়ার এম স্কোয়ার এইচ স্কোয়ার, আর উপরে হচ্ছে এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4। সো এই হচ্ছে আমাদের ফর্মুলার ডেরিভেশন, এই যে এটা ক্লিয়ার। আর এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো, যে এইটা ছিল কি কাইনেটিক এনার্জি আর এটা ছিল কি পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জিটা নেগেটিভ, বাট ভ্যালুর দিক দিয়ে কাইনেটিক এনার্জি কিন্তু পোটেনশিয়াল এনার্জির হাফ। সো এইভাবে চিন্তা করবা যে এটা শুধু ইলেকট্রনের জন্য না, এটা একটা ধরো আর্থের চারপাশে একটা স্যাটেলাইট, সেটার জন্য ট্রু, যে কোনো অ্যাট্রাকটিভ ফোর্সের আন্ডারে এটা ট্রু, যে কাইনেটিক এনার্জিটার ভ্যালু, কাইনেটিক এনার্জির ভ্যালু হচ্ছে পোটেনশিয়াল এনার্জির ভ্যালুর হাফ, বাট শুধু ভ্যালুটা, মানে পোটেনশিয়াল এনার্জি নিজে নেগেটিভ, সো মাইনাস মাইনাস প্লাস ডিভাইডেড বাই 2। আর এর জন্য টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু ইকে প্লাস ইপি, তো সো ইকে হচ্ছে মাইনাস ইপি বাই 2 আর এটা হচ্ছে শুধু ইপি, সো এখান থেকে আসে ইপি বাই 2, আর ইপি বাই 2ই হচ্ছে কি আবার আলটিমেটলি নেগেটিভ কাইনেটিক এনার্জি। সো আমাদের টোটাল এনার্জি সমান ইকে প্লাস ইপি সমান হচ্ছে কাইনেটিক এনার্জির নেগেটিভ অথবা পোটেনশিয়াল এনার্জির হাফ, অ্যান্ড কাইনেটিক এনার্জি নিজে হচ্ছে পোটেনশিয়াল এনার্জির নেগেটিভ হাফ। কিছু ইজি ফ্যাক্টর কি, এগুলো একটু মাথায় থাকলে ইজি হয়। আচ্ছা, সো এই গেল বোর মডেল রিলেটেড ফর্মুলাগুলো। এগুলো রিলেটেড ম্যাথ কেমিস্ট্রিতে করার কথা, আর একদমই স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ আসে, কোনো প্যাচ নাই, জাস্ট সিম্পলি তোমাকে ডাটা দিয়ে দিবে। আর এখানে কোন জিনিসটা কী মিন করে আমি আরেকবার একটু বলে দিই, যে এখানে যেমন এম হচ্ছে ম্যাস অফ ইলেকট্রন, উইচ ইজ 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। তারপর ভি হচ্ছে ভেলোসিটি অফ ইলেকট্রন, আর হচ্ছে রেডিয়াস অফ দ্য শেল, রেডিয়াস অফ অরবিট। তারপর এন হচ্ছে কত নাম্বার অরবিট সেটা ইন্ডিকেট করে, nth অরবিট। এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, উইচ ইজ 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল পার সেকেন্ড, জুল সেকেন্ড। আর জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার, এই তো ঠিক আছে। আর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, উইচ ইজ 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। আর আমি নিজে প্রেফার করি সবসময় সিজিএস ইউনিটেই করা, কারণ আমার ওই ফর্মুলাগুলো মুখস্থ থাকে, প্লাস এই এসআইতে করতে গেলে একটা ঝামেলা হয় কি, যে এইচের ভ্যালুটা এত বেশি যে অনেক সময় নিচে যখন এইচ থাকে, যেমন ধরো এই ফর্মুলাটা এত কম, ক্যালকুলেটর এটাকে জিরো হিসেবে ট্রিট করে ফেলে। সো ম্যাথ এরর আসতে পারে অনেক সময়। সো একটু কেয়ারফুল থেকো, ওই সব কেসে তুমি একটু ভেঙে ভেঙে করবা, মানে আস্তে আস্তে ক্যালকুলেট করবা, পুরোটা একবারে ক্যালকুলেটারে না দিয়ে দুইটা টার্ম ক্যালকুলেট করে দেন ফাইনালি মাল্টিপ্লাই করবা। বইয়ের ম্যাথ করতে গেলে এটা ফেস করবা। আচ্ছা, বোরস মডেলের ফর্মুলার পর একটু ওয়েট দাঁড়াও, আমাদের হচ্ছে এবার এনার্জি, তারপর রেডিয়েশন, এইগুলো দেখতে হবে। সো এনার্জির ফর্মুলাটা আমরা অলরেডি দেখে আসছি, এটাও কেমিস্ট্রির একটা কনসেপ্ট, কেমিস্ট্রিতে পড়া একটা কনসেপ্ট, যে একটা সার্টেন অরবিটে যখন একটা ইলেকট্রন থাকে তার একটা ফিক্সড এনার্জি থাকে, সেই এনার্জিটা হচ্ছে -2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই ওই যে 8 পাই স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। মানে আমি ওই কেমিস্ট্রিটা আগে লিখছি, দেন ফিজিক্সেরটা লিখে নিয়েছি। এরকম আসে। আচ্ছা, সো এটা হচ্ছে এনার্জি লেভেলের কনসেপ্ট। এখন এনার্জি আমরা বের করতে পারবো, বাট একটা আইডিয়া হচ্ছে যে একটা ইলেকট্রন যখন একটা লোয়ার অরবিট থেকে একটা হায়ার অরবিটে জাম্প করে যায়, তখন তার একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি কি অ্যাবজর্ব করতে হয়, যেটাকে আমরা ডেলি বলি। আবার একটা ইলেকট্রন যখন একটা হায়ার অরবিট থেকে নিচের একটা অরবিটে জাম্প করে আসে, তখন সে একটা সার্টেন এনার্জির রেডিয়েশন এরকম বাইরে ইমিট করে। সো এই ডেলি ইজ ইকুয়াল টু হচ্ছে কি হায়ার অরবিটের এনার্জি মাইনাস লোয়ার অরবিটের এনার্জি। আর এইটা আমরা কি একটা রেডিয়েশন বা লাইট রে হিসেবে দেখতে পাই,
যেটাকে আমরা এইচসি বাই ল্যামডা লিখতে পারি, কারণ ওই এনার্জিটাই একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা একটা লাইট ওয়েভে কনভার্ট হয়ে গেছে। ক্লিয়ার? সো আমরা জানি যে লাইট ওয়েভের এনার্জি বের করার দুইটা ওয়ে, একটা হচ্ছে প্ল্যাঙ্কের রুল, এইচ মানে দুইটা ওয়ে, সেটা হচ্ছে এইচ মিউ প্ল্যাঙ্কের ফর্মুলা বা এইচ এফ সিম্পলি প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট টাইমস ফ্রিকোয়েন্সি অফ দি রেডিয়েশন, আর ফ্রিকোয়েন্সি আবার হচ্ছে ভেলোসিটি বাই ওয়েভলেংথ এইচসি বাই ল্যামডা। সো আমরা এখানে ওর ওয়েভলেংথটা নিয়ে ইন্টারেস্টেড, তাই এইভাবে লিখলাম। অ্যান্ড দেন এইখান থেকে লেখা যায় যে আমরা যদি এটাকে একটু ব্রেকডাউন করি, ইএইচ হচ্ছে সাপোজ এটা হচ্ছে N2 অরবিট, এটা হচ্ছে N1 অরবিট, তাহলে ইএইচ এনার্জিটা কত? মাইনাস, আমরা ই এর ফর্মুলাটা আগে লিখি যে ই হচ্ছে মাইনাস 2π² mz² e⁴ ডিভাইড বাই n² 8π² ε0² সরি, এটা 16 হওয়ার কথা ছিল, আমি ফর্মুলাটা আগেরবার ভুল লিখছি, সো এটা 8, ঠিক আছে। সো এটা মাইনাস mz² e⁴ ডিভাইডেড বাই 8 ε0², এইটার n হচ্ছে n2, সো n2² h², ক্লিয়ার? মাইনাস প্লাস, যেহেতু এনার্জি নিজেই নেগেটিভ, সো মাইনাস মাইনাসে প্লাস, লোয়ারটার এনার্জি হচ্ছে mz² e⁴ ডিভাইডেড বাই 8 ε0² n1² h²। সো আমরা যদি কমন নেই এখান থেকে mz² e⁴ এটা কমন নেই, দেন 8 ε0² h² কমন নেই, তাহলে আমরা পাবো 1/n1² মাইনাস 1/n2² এইচসি বাই ল্যামডা। তাহলে শুধু 1/λ সমান কত? শুধু 1/λ হচ্ছে তাহলে CH³ এখানে CH³ এত। এখন এই যে কনস্ট্যান্টটা দেখতেছো, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু ডেফিনেটলি, m⁴ ডিভাইডেড বাই এপসাইলন, সবাই কনস্ট্যান্ট। সো এইটাকে আমরা বলি রিডবার্গস কনস্ট্যান্ট। সো এটা ফর্মুলাটা দ্বারা এরকম z² রিডবার্গ কনস্ট্যান্ট 1/n1² মাইনাস 1/n2², এটা হচ্ছে 1/λ। সো যে রেডিয়েশনটা হবে তার ওয়েভলেংথের ইনভার্স হচ্ছে z² অ্যাটমিক নাম্বারের স্কোয়ার টাইমস রিডবার্গ কনস্ট্যান্ট ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। কেমিস্ট্রিতেও, কোয়ালিটেটিভ কেমিস্ট্রিতে এই ফর্মুলাটার ম্যাথ আমরা করছি, ঠিক আছে। আচ্ছা, রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু মনে রাখার সহজ ওয়ে হচ্ছে সিজিএসটা 109,678 পার সেন্টিমিটার, আর এসআইতে নিলে পার সেন্টিমিটার থেকে মিটারে যাওয়ার জন্য আমাদের এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো 109,678 মিটার ইনভার্স। কেন এটার ইউনিটটা এরকম? কারণ এটা হচ্ছে কি, এটার কোনো ইউনিট নাই, z² কোনো ইউনিট নেই, সো RH এর ইউনিট হচ্ছে ল্যামডার ইউনিটের ইনভার্স। ওকে, সো এই হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু। তুমি যদি সবাইকে সিজিএসে বসাও, মানে সরি, তুমি যদি এই ল্যামডাটা সিজিএসে পেতে চাও তাহলে তোমার এটাকে সিজিএসে এইটা বসাতে হবে, আর যদি তুমি সেন্টিমিটারে পেতে, সরি আগেরটা ছিল যে যদি মিটারে ভ্যালুটা পেতে চাও তাহলে এই ভ্যালুটা বসাবা, আর যদি সেন্টিমিটারে পেতে চাও তাহলে এই ভ্যালুটা বসাবো। ওকে, সো আমরা এই ফর্মুলাটা মনে রাখবো। কেমিস্ট্রিতে এটা আছে 1/λ সমান z² RH 1/n1² মাইনাস 1/n2²। অ্যান্ড এই 1/λ এটাকে আমরা ওয়েভ নাম্বার বলি। এই কোয়ান্টিটিটা যদিও ওয়েভ লেংথের ইনভার্স, এটাকে আবার ওয়েভ নাম্বারও বলে। সো কোশ্চেন অনেক সময় বলতে পারে যে এখান থেকে যদি এখানে একটা ইলেকট্রন জাম্প করে যায় বা জাম্প করে নিচে নামে, তখন ওয়েভ নাম্বারটা কত, রেডিয়েটেড লাইটের ওয়েভ নাম্বার কত। আর ওয়েভ লেংথ তো বের করতে বলতেই পারে, তো সেটাও বের করতে পারো, অথবা ফ্রিকোয়েন্সি বের করতে বলতে পারে যে এটার ফ্রিকোয়েন্সি কত। সো ল্যামডা জানলে ফ্রিকোয়েন্সি c/λ, এটা দিয়ে বের করতে পারবা। ক্লিয়ার? সো এটা হচ্ছে রেডিয়েশনের ফর্মুলা, 1/λ ইজ ইকুয়াল টু z² RH 1/n1² মাইনাস 1/n2²। কেমিস্ট্রিতে এরকম বহুত ম্যাথ আছে ওই চ্যাপ্টারটায়। আচ্ছা, সো এটার একটা ম্যাথ যদি দেখাই, যে ধরো এখানে একটা এনার্জি লেভেল, হায়ার এনার্জি লেভেল, যেটা হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট, আর এখানে নিচে আর একটা লোয়ার এনার্জি লেভেল যার এনার্জি হচ্ছে -50 ইলেকট্রন ভোল্ট। সো একটা ইলেকট্রন এই হায়ার এনার্জি লেভেল থেকে যদি লোয়ারে আসে, আচ্ছা কথা হচ্ছে এটার ভ্যালু তো বেশি, আর দেখো এটা কিন্তু নেগেটিভ দিক দিয়ে বেশি, সো আসলে এটা ছোট। তুমি যত দূরে যাবা তত এনার্জি বাড়তে থাকবে, একদম ইনফিনিটিতে এনার্জি হচ্ছে হাইয়েস্ট, সেখানে এনার্জি হচ্ছে 0 আর কি।
একদম ইনফিনিটিতে যে অরবিটটা সেটার এনার্জি 0, আর এছাড়া সবাই নেগেটিভ। সো আলটিমেটলি উপরের দিকে সবাই হচ্ছে হায়ার এনার্জি লেভেল। সো যখন একটা হায়ার থেকে লোয়ার এনার্জিতে তোমার ইলেকট্রন জাম্প করে আসে, তখন সে কী করে? এনার্জি রেডিয়েট করে, এখান থেকে বের করে দেয়। সো এখানে জিজ্ঞেস করলো এইটার ওয়েভ লেন্থ কত। সো 1/λ, সরি এটা ডিরেক্টলি করা যায় যে ডেল ই, এটাই হচ্ছে আমাদের রেডিয়েটেড লাইট, আর সেই রেডিয়েটেড লাইটটার এনার্জি এখন hc/λ, কারণ লাইটের এনার্জি এভাবে hc/λ দিয়ে বের করি। সো এটা আমরা বের করি -13.6 মাইনাস প্লাস 50, মানে EH মাইনাস EL। এটা ইলেকট্রন ভোল্টে আছে, আমরা এটাকে জুলে নিয়ে যাব। জুলে নেওয়ার জন্য এটাকে জাস্ট একটা 1.6 × 10⁻⁻19 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। H হচ্ছে 6.626 × 10⁻34, C হচ্ছে 3 × 10⁸, আর ল্যামডা সেটা আমরা বের করতে চাই। এরকমভাবেও ম্যাথ দিতে পারে। অর তোমাকে বললো যে ধরো এখানে হিলিয়াম অ্যাটম আছে, সো এটার থার্ড অরবিট থেকে যদি ফার্স্ট অরবিটে একটা ইলেকট্রন জাম্প করে আসে, মানে N2-র ভ্যালু হচ্ছে 3, N1-এর ভ্যালু হচ্ছে 1, আমরা বড়টাকে N2 লিখি আর ছোটোটাকে N1 লিখি, জাম্প করে আসে, তাহলে আমি কত ওয়েভ লেংথের লাইট রেডিয়েশন দেখতে পাবো। সো এটা ডিরেক্ট ফর্মুলা দিয়ে করা যায়, 1/λ = z²RH 1/n1² মাইনাস 1/n2²। সো z² হচ্ছে, আমি সবাইকে সিজিএসে নিব কারণ আমার ওই সিজিএসে RH এর ভ্যালুটা মনে রাখা ইজি লাগে। সো z² হিলিয়ামের অ্যাটমিক ম্যাস কত, সরি অ্যাটমিক নাম্বার কত, 2, 2², RH হচ্ছে 109678, 1/n1 হচ্ছে 1 আর n2 হচ্ছে 3। সো এই হচ্ছে আমাদের 1/λ ভ্যালু। সো ল্যামডার ভ্যালু কত, ল্যামডা এখান থেকে বের করতে পারবো, ল্যামডাটা সেন্টিমিটার ইউনিটে আসবে, আর আমরা চাইলে এটাকে মিটারেও নিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, সো এগুলো ছিল বোর মডেল, তারপর এনার্জি রেডিয়েশন রিলেটেড বেসিক মানে ডিটেল ডিসকাশন। সো বই থেকে একবার রিডিং পড়া উচিত, আর কেমিস্ট্রিতে এগুলো অলরেডি করছো, সো প্রবলেম হবে না, মানে এখানে অ্যাকচুয়ালি এটা রিভিশন হচ্ছে। এরপর আমরা স্ট্রাকচার অফ নিউক্লিয়াসে চলে যাব, যে একটা নিউক্লিয়াসের ভিতরে কি কি থাকে। যেহেতু নিউক্লিয়ার ফিজিক্স, তো আমরা এখানে নিউক্লিয়াস নিয়ে বেশি ডিসকাশন করব। একটু ওয়েট করো। আচ্ছা, এখানে এই যে বললাম ওয়েভ নাম্বার একটা টার্ম বললাম, 1/λ কি ওয়েভ নাম্বার বলে। এটাকে আবার অনেকে ফ্রিকোয়েন্সির উপর একটা বার দিয়েও ইন্ডিকেট করে, যে ফ্রিকোয়েন্সি বার, ঠিক আছে। মানে ফ্রিকোয়েন্সি বার মানে কিন্তু ফ্রিকোয়েন্সি না, এটা হচ্ছে ওয়েভ নাম্বার, দ্যাট ইজ 1/λ অথবা f/c, ক্লিয়ার। আচ্ছা, আর এখানে এই যে রিডবার্গস কনস্ট্যান্ট RH, এটা একটু মনে রাখতে হবে। এবার আসি স্ট্রাকচার অফ নিউক্লিয়াস। একটা নিউক্লিয়াসের ভিতরে বেসিক্যালি প্রোটন আর নিউট্রন থাকে, যেখানে প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জড আর নিউট্রন হচ্ছে নেগেটিভলি চার্জড। এখন নিউট্রনের ভিতরে অ্যাকচুয়ালি কী থাকে, একটা নিউট্রন আসলে একটা প্রোটন, তারপর একটা ইলেকট্রন আর একটা অ্যান্টি নিউট্রিনো দিয়ে বানানো, সরি একটা নিউট্রিনো দিয়ে বানানো, জাস্ট নিউট্রিনো। একটা নিউট্রন হচ্ছে একটা প্রোটন, একটা ইলেকট্রন আর একটা নিউট্রিনো দিয়ে বানানো, ওকে। আর এখন এই যে আমাদের নিউট্রিনো আছে, এইটা একটা ম্যাসলেস কোয়ান্টিটি, মানে ম্যাসলেস পার্টিকেল ধরা হতো, বাট পরবর্তীতে দেখা গেছে যে নিউট্রিনোর আসলে ম্যাস আছে, ওকে। আচ্ছা, যাই হোক, সো এটা হচ্ছে একটা নিউক্লিয়াসের ভিতরে আমরা জানি প্রোটন থাকে কিছু, মানে একটা নিউক্লিয়াসের ভিতরে এরকম এই যে পিঙ্কগুলো যদি প্রোটন ধরি, আর কিছু নিউট্রন থাকে এই ইয়েলো কালারগুলো, আর সেই নিউট্রনগুলোর ভিতরে আলটিমেটলি একটা প্রোটন, একটা স্মল ইলেকট্রন আর একটা নিউট্রিনো পার্টিকেল থাকে।
ক্লিয়ার? সো এটা এমসিকিউতে আসে যে নিউট্রনের ভিতরে অ্যাকচুয়ালি কী কী থাকে। আর এই নিউট্রনের ভিতরে আরও এক টাইপের পার্টিকেল আছে যেটাকে মেসন বলে, এটা আমাদের কনটেক্সটের বাইরে, এটা আমাদের দরকার হবে না তেমন। সো বেসিক্যালি নিউট্রনের ভিতরে এইগুলোই থাকে। তারপর একটা নিউক্লিয়াসকে আমরা কীভাবে এক্সপ্রেস করি, একটা অ্যাটমকে যেরকম লিখি যে এক্স, তার এখানে আমরা অ্যাটমিক নাম্বার লিখি, এখানে ম্যাস নাম্বার লিখি, এখানে তার চার্জ লিখি, বাট এই চার্জটা আমাদের আর লেখার দরকার নেই। আমরা নিউক্লিয়াসের ক্ষেত্রে জাস্ট এই দুইটা জিনিস দিয়েই একটা নিউক্লিয়াসকে ইন্ডিকেট করতে পারি। ওকে, এখানে জেড হচ্ছে প্রোটন নাম্বার, এ হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন নাম্বার। আচ্ছা, এখন একটা নিউক্লিয়াসের রেডিয়াস বের করার একটা ফর্মুলা আছে, রেডিয়াস অফ নিউক্লিয়াস। রেডিয়াস অফ নিউক্লিয়াস বের করার ফর্মুলা এরকম যে আর ইজ ইকুয়াল টু আর নট এ টু দি পাওয়ার 1/3। এখানে এই যে আর নট টার্মটা দেখতেছো, এটা একটা কনস্ট্যান্ট, এটা এই কনস্ট্যান্টের ভ্যালু অ্যাকচুয়ালি এক এক অ্যাটমের জন্য এক এক রকম হয়, এটা একটা এম্পিরিক্যাল কনস্ট্যান্ট। এই আর হচ্ছে আমাদের নিউক্লিয়াসের রেডিয়াস, আর এ হচ্ছে ওই অ্যাটম, মানে ওই যে অ্যাটমটা আছে তার অ্যাটমিক ম্যাস। দেখা যায় যে মানে একটা নিউক্লিয়াসের রেডিয়াস তার অ্যাটমিক ম্যাসের কিউবিক রুটের প্রপোর্শনাল হয়, আর সেই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাই হচ্ছে এই এম্পিরিক্যাল কনস্ট্যান্ট। আর এই এম্পিরিক্যাল কনস্ট্যান্টটার ভ্যালু তোমার 1.2 ফেমটোমিটার থেকে স্টার্ট করে, ফেমটোমিটার মানে হচ্ছে 1.2 × 10⁻⁻15 মিটার, 1.2 ফেমটোমিটার থেকে স্টার্ট করে 1.5 পর্যন্ত হতে পারে। এটা এক একটার জন্য এক এক রকম হয়, বাট ইউজুয়ালি অ্যাভারেজ ভ্যালুটা নেওয়া হয় যে 1.4 ফেমটোমিটার। মানে আমরা যখন ম্যাথ করব, আমরা যদি আর নট বলা না থাকে, আমরা এটাকে 1.4 ফেমটোমিটার ধরে নেব। ওকে, সো এইটা দিয়ে আমরা একটা নিউক্লিয়াসের রেডিয়াস বের করতে পারি। ক্লিয়ার? কিছু বলা না থাকলে আমরা আর নটকে 1.4 × 10⁻⁻15 মিটার ধরে নেব। এবার আসি ডেনসিটি অফ আ নিউক্লিয়াস। আচ্ছা, ডেনসিটি কীভাবে বের করতে হয়? ম্যাস বাই ভলিউম। সো ডেনসিটি ইজ ইকুয়াল টু ম্যাস বাই ভলিউম। আচ্ছা, একটা নিউক্লিয়াসের ম্যাস কত টোটাল? একটা নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে। অ্যান্ড দেখা যায় প্রোটন আর নিউট্রনের ম্যাস অলমোস্ট একই। নিউট্রনের ম্যাসটা একটু বেশি হয় কারণ ওর ভিতরে একটা প্রোটন একটা ইলেকট্রন থাকে। সো নিউট্রনের ম্যাসটা একটু বেশি হয়, বাট এটা খুবই নেগলিজিবল। সো আমরা যদি সবার ম্যাসকে এম ধরি, মানে সরি এমপি ধরি, মানে প্রোটনের ম্যাসের সমান, ঠিক আছে সবার। আচ্ছা, আমরা ধরো সবার ম্যাসের একটা অ্যাভারেজ নিলাম, যেখানে তো আসলে প্রোটনও আছে নিউট্রনও আছে, সেই দুটার একটা অ্যাভারেজ নিলাম, সেই ম্যাসটাই ধরো এম আসছে, স্মল এম। আর এখানে আমরা টোটাল ম্যাসটাকে ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করলাম। সো ক্যাপিটাল এম কত? আমার এক একটার ম্যাস হচ্ছে এম করে, অ্যাভারেজ ম্যাস হচ্ছে এম করে। আর এখানে টোটাল কয়টা আছে? এখানে টোটাল আছে আমাদের অ্যাটমিক ম্যাস ততগুলো, তাই না? অ্যাটমিক ম্যাস মানেই হচ্ছে টোটাল কয়টা প্রোটন কয়টা নিউট্রন। তারপর ভলিউম হচ্ছে একটা নিউক্লিয়াসের রেডিয়াস জানো, নিউক্লিয়াসটা ডেফিনেটলি একটা 3D অবজেক্ট, এটা একটা স্ফিয়ার। সো তার রেডিয়াস জানো, তাহলে তার ভলিউম হচ্ছে 4/3 পাই আর কিউব। একটু আগে আর ইজ ইকুয়াল টু আসছে এত, সো এখান থেকে লেখা যায় এম এ ডিভাইডেড বাই 4/3 পাই আর নট কিউব টাইমস এ কাটা। এখান থেকে দেখো ডেনসিটি রো ইজ ইকুয়াল টু আসছে 3m ডিভাইডেড বাই 4 পাই আর নট কিউব। ফর্মুলা মুখস্থ করার দরকার নেই, তুমি পরীক্ষা আসলে এভাবে বের করে নিবা। বাট এখান থেকে একটা জিনিস এভিডেন্ট যে এই নিউক্লিয়াসটার যে ডেনসিটির যে ইকুয়েশন আসছে, সেটা হচ্ছে তাদের সবার অ্যাভারেজ ম্যাস, মানে ওইটা প্রোটনের ম্যাসের কাছাকাছি, আর সেই এম্পিরিক্যাল কনস্ট্যান্ট। সো এর জন্য দেখা যায় সব অ্যাটমের নিউক্লিয়াসের ডেনসিটি একই, অলমোস্ট, মানে সবার ডেনসিটিটা সেমই থাকে। এটা ক্যালকুলেট করে দেখতে পারো কত আসে। এখানে তুমি প্রোটনের ম্যাস বসাও, আর এম্পিরিক্যাল কনস্ট্যান্টটা এখানে ধরো 1.4 ফেমটোমিটার বসাও, দেন দেখবা যে এরকম 1.45 × 10⁻17 কেজি পার মিটার কিউব আসছে। এটা হচ্ছে
তোমার নিউক্লিয়াসের ডেন্সিটি। ক্লিয়ার? আর একটা নিউক্লিয়াসের মধ্যে এই যে প্রোটন নিউট্রনগুলো যে ফোর্স দিয়ে অ্যাটাচড থাকে সেটাই হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। ওকে, এখানে যদিও ওরা পজিটিভলি চার্জড, বাট ওরা রিপেল করে না, কারণ ওদের মধ্যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কাজ করে। অ্যান্ড এটা গ্র্যাভিটির প্রায় 10⁻36 টাইমস, সো অনেক স্ট্রং, মানে স্ট্রংগেস্ট ফোর্স ইন নেচার। আচ্ছা, দেন হচ্ছে নিউক্লিয়াস রিলেটেড কিছু কোয়ান্টিটি। নিউক্লিয়াস রিলেটেড কোয়ান্টিটিগুলো হচ্ছে নিউক্লিয়ন। নিউক্লিয়ন মানে হচ্ছে এই যে ইসের ভিতরে যা থাকে, একটা নিউক্লিয়াসের ভিতরে যা থাকে, যেমন প্রোটন, নিউট্রন, নিউট্রিনো, মেসন এটসেট্রা সবই হচ্ছে নিউক্লিয়ন। তারপর আমরা প্রোটন সম্পর্কে অলরেডি অনেক জানি, যে প্রোটনের ম্যাস কত ক্যালকুলেটরে দেওয়া থাকে 1.6724 × 10⁻⁻27 কেজি। আর একটা প্রোটনের চার্জ হচ্ছে একটা ইলেকট্রনের চার্জের সমান 1+1.6 × 10⁻⁻19 কুলম। দেন নিউট্রন হচ্ছে চার্জ নিউট্রাল, তার ভিতরে ওই যে একটা প্রোটন আর একটা ইলেকট্রন থাকে, ওই দুটা ব্যালেন্স হয়ে যায়, কাউন্টার ব্যালেন্স হয়ে যায়, আর এটার ম্যাসটা প্রোটনের ম্যাস থেকে একটু বেশি। আর এটার কোনো চার্জ নাই। তারপর আরেকটা টার্ম হচ্ছে নিউক্লাইড। নিউক্লাইড কাদেরকে বলে? নিউক্লাইড বলে যে ধরো দুইটা নিউক্লিয়াস যদি থাকে, এই একটা নিউক্লিয়াস, এই একটা নিউক্লিয়াস, দুইজনের প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা, মানে প্রোটন নাম্বার আর নিউট্রন নাম্বার যদি সেম হয়, তখন একটা নিউক্লিয়াসকে আর একটা নিউক্লিয়াসের নিউক্লাইড বলে। ক্লিয়ার? মানে তাদের এই অ্যাটমিক ম্যাসটাও সেম হবে। বাট এখানে আমাদের মনে রাখতে হবে যে দুইটাই ম্যাচ করতে হবে এরকম। দেন আইসোটোপ, এটা আমরা অলরেডি বুঝি। আইসোটোপ হচ্ছে যাদের প্রোটন নাম্বার সেম বাট নিউট্রন নাম্বার ডিফারেন্ট, যেমন কার্বন 613 আর কার্বন 612, ওরা হচ্ছে একজন আরেকজনের আইসোটোপ। দেন আইসোটোন হচ্ছে যাদের নিউট্রন নাম্বার সেম, এছাড়া বাকি সব কিছু ডিফারেন্ট, যেমন ক্যালসিয়াম 2040 আর আর্গন 1840, সরি পটাশিয়াম 1939। ক্লিয়ার? সো এগুলো হচ্ছে আইসোটোন, কারণ ওদের নিউট্রন নাম্বারটা সেম, এখানেও 20টা, এখানেও 20টা। দেন আইসোবার হচ্ছে যাদের ম্যাস নাম্বার সমান, এই যে পি আছে এটা তাই প্রোটন নাম্বার সমান, এন আছে তাই নিউট্রন নাম্বার সমান, আইসোবারে এ আছে তার মানে তাদের ম্যাস নাম্বার সমান, মানে এ সমান আর কি, যে এক্স জেড এ সমান। সো আইসোবারের এক্সাম্পল হচ্ছে যেমন আর্গন 1840 আর ক্যালসিয়াম 2040, এরা দুজন হচ্ছে আইসোবার। তো এই হচ্ছে নিউক্লিয়াস রিলেটেড কিছু কোয়ান্টিটি। দেন এএমইউ মানে হচ্ছে অ্যাটমিক ম্যাস ইউনিট। এএমইউ অ্যাটমিক মাস ইউনিট। ওকে, সো অ্যাটমিক ম্যাস ইউনিট মানে কি? অ্যাটমিক ম্যাস ইউনিট মানে হচ্ছে একটা, মানে যে কোনো একটা অ্যাটমের ম্যাস, সেটা একটা মানে একটা অ্যাটমের অ্যাকচুয়াল ম্যাস, অ্যাটমস ম্যাস, সেটা একটা কার্বন 12 অ্যাটমের ম্যাসের 1/12 কত টাইমস, মানে 1/12 অফ কার্বন 12 আইসোটোপের ম্যাস, সেটা থেকে একটা অ্যাটমের ম্যাস কত টাইমস, সেটাই হচ্ছে ওইটার এএমইউ বা অ্যাটমিক ম্যাস ইউনিট। সহজভাবে বললে একটা অ্যাটমের অ্যাটমিক ম্যাসটাকেই তুমি যদি
এএমইউ দিয়ে লেখো সেটাই হচ্ছে তার অ্যাটমিক ম্যাস ইউনিট। যেমন সোডিয়ামের অ্যাটমিক ম্যাস ইউনিট হচ্ছে 23 এএমইউ। ক্লিয়ার? সো এটা অত পেঁচানোর কিছু নাই। আবার এএমইউকে অনেকে ডালটনও বলে। ক্লিয়ার? আবার অনেকে এটাকে জাস্ট ইউ দিয়েও লেখে, 23 ইউ। ক্লিয়ার? এটা তোমার এই ইউ দিয়ে লেখার রিজন হচ্ছে এটার ফুল ফর্ম হচ্ছে ইউনিফাইড ম্যাস ইউনিট, ইউনিফাইড অ্যাটমিক ম্যাস ইউনিট। এটাকে ইউ দিয়েও লেখে। আচ্ছা, এখন 1 এএমইউ মানে কি? সিম্পলি একদম সহজভাবে যদি বলি 1 এএমইউ মানে কতটুকুর সমান? আসলে এটা একটা প্রোটনের ম্যাসের সমান। 1 এএমইউ মানে হচ্ছে একটা প্রোটনের ম্যাস কত? 1.67, তোমার 1.6724 ইন্টু 10⁻⁻27 কেজি। সো এটাই কাইন্ড অফ 1 এএমইউর সমান সমান, মানে অলমোস্ট এটার ইকুয়াল। একদম এক্স্যাক্ট ক্যালকুলেশন মানে আমরা যদি এইভাবে ক্যালকুলেট করি তখন এটা 1.6605,390 ইন্টু 10⁻⁻27 কেজি আসে। বাট তুমি যদি এটাকে প্রোটন দিয়ে করে ফেলো সমস্যা নেই, সেম। সো এই 1 এএমইউ অ্যামাউন্ট ম্যাসের ইকুইভ্যালেন্ট এনার্জিটা কত? সো আমরা ম্যাস থেকে ইকুইভ্যালেন্ট এনার্জি বের করি ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার ফর্মুলা দিয়ে। সো এখানে এই ম্যাসটাকে বসাও, আর এই সি স্কোয়ারকে লেখো, তাহলে তুমি এটা সমান কত জুল এনার্জি সেটা বের করতে পারবা। অ্যান্ড তুমি এটাকে আবার ইলেকট্রন ভোল্টে নিতে পারবা, মেগা ইলেকট্রন ভোল্টে নিতে পারবা, যেটা আসে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। মুখস্থ রাখার দরকার নেই, জাস্ট বের করবা কীভাবে এটা দেখাইলাম। এমসিকিউতে আসে 1 এএমইউ এর ইকুইভ্যালেন্ট এনার্জি কতটুকু। আচ্ছা, এবার আমরা যাব রেডিও অ্যাক্টিভিটিতে। আমাদের মিটিংয়ের টাইম শেষ, তোমরা একটু আরেকবার কানেক্ট হও। আচ্ছা, এবার আমরা দেখব এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা, যেটা থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসে বা যেটা নিউ, সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। আর রেডিও অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি খুবই ইন্টারেস্টিং। সো রেডিও অ্যাক্টিভিটি বেসিক্যালি কি? রেডিও অ্যাক্টিভিটি হচ্ছে একটা অ্যাটমের নিউক্লিয়াস ভেঙে সেটা থেকে যদি বিভিন্ন ধরনের রে খুব স্পন্টেনাসলি বের হতে থাকে, যেমন আলফা রে, বিটা রে, গামা রে। সো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি, এই ফেনোমেননটাই হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। আর রেডিও অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি দুই ধরনের হয়, একটা হচ্ছে ন্যাচারাল, যেটা কোনো রিজন ছাড়াই হয়, আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল। ওকে, সো আমরা এই রেডিও অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটিটা নিয়ে দেখব। আর রেডিও অ্যাক্টিভিটির অ্যাকচুয়ালি ইউনিট আছে, ইউনিটটা হচ্ছে বেকেরেল 1 বিকিউ। এটা হচ্ছে তোমার রেডিও অ্যাক্টিভিটির এসআই ইউনিট, বেকেরেল। ওকে, সায়েন্টিস্ট বেকেরেলের নাম থেকে আসছে। আর এই 1 বেকেরেল মানে হচ্ছে 1 ডিকে পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে যদি একটা নিউট্রন এরকম ডিকে হয় বা ক্ষয়ে যায়, সেটাকে আমরা 1 বেকেরেল রেডিও অ্যাক্টিভিটি বলি। বা নিউট্রন না, যে কোনো পার্টিকেল যদি 1 সেকেন্ডে একটা ধ্বংস হয় তখন সেটাকে আমরা বলি 1 বেকেরেল। ওকে, আর রেডিও অ্যাক্টিভিটির আরেকটা ইউনিট আছে কুরি, 1 কুরি, মাদাম কুরির নাম থেকে আসছে। এই 1 কুরি হচ্ছে অ্যাকচুয়ালি 3.7 ইন্টু 10⁻10 বেকেরেল, আর 3.7 ইন্টু 10⁻10 ডিকে পার সেকেন্ড। আমরা এই দুইটা ইউনিটই মনে রাখবো, অ্যান্ড এই তাদের মধ্যে কনভার্সনটাও মনে রাখবো যে 1 কুরি সমান এত বেকেরেল। আচ্ছা, সো এখন এই ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটিতে অ্যাকচুয়ালি 3 ধরনের রে ইমিট হয়, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা, একটা হচ্ছে গামা। তো তাদের প্রপার্টিগুলো কীরকম? আলফা হচ্ছে বেসিক্যালি একটা হিলিয়াম নিউক্লিয়াস, দ্যাট ইজ হিলিয়াম 242+। মানে একটা হিলিয়াম অ্যাটম কি থাকে, একটা হিলিয়াম থাকে আর তার দুই পাশে দুইটা ইলেকট্রন থাকে। তো সে যদি এই দুইটা ইলেকট্রনকে বের করে দেয়, চার্জ ক্যাটায়নে কনভার্ট হয় হিলিয়াম 2+, তাহলে কিন্তু সে জাস্ট একটা নিউক্লিয়াস থাকলো, তাই না? সো একটা হিলিয়াম নিউক্লিয়াসকেই আমরা আলফা পার্টিকেল বলি, আর সেটাকে কেমিক্যালি লিখলে এরকম হয়
ঠিক আছে? বিটা পার্টিকেল হচ্ছে সিম্পলি একটা ইলেকট্রন, বাট এটা স্পেশাল ইলেকট্রন, নট নর্মাল ইলেকট্রন, এটা একটা স্পেশাল ইলেকট্রন, আমি আসতেছি এটাতে। আর গামা হচ্ছে সিম্পলি একটা লাইট রে। ক্লিয়ার? আচ্ছা, এখন আলফা পার্টিকেলের চার্জ কত? আলফা পার্টিকেল হচ্ছে দুইটা ইলেকট্রনকে ছেড়ে দিছে, দ্যাট মিনস দুইটা ইলেকট্রনকে বের করে দেওয়ার জন্য তার ভিতরে 2 ইন্টু দুইটা ইলেকট্রনের চার্জের সমান পজিটিভ চার্জ ক্রিয়েট হয়েছে। দ্যাট ইজ 3.2 ইন্টু 10⁻⁻19 কুলম চার্জ আলফা পার্টিকেলের। বিটা পার্টিকেল হচ্ছে সিম্পলি ইলেকট্রনের মতোই, সো এটা হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এই দুটা হচ্ছে অ্যাকচুয়ালি পার্টিকেল, তাদের ম্যাস আছে। আর গামা হচ্ছে একটা রে, তার কোনো চার্জ নেই, তার 0 কুলম, বাকি সে নিউট্রাল। এই ইলেকট্রনটা কোত্থেকে আসে? বিটা পার্টিকেলটা আসলে এই রেডিও অ্যাক্টিভিটি হচ্ছে একটা নিউক্লিয়ার ফেনোমেনন, মানে এটা নিউক্লিয়াসের সাথে হয়। সো নিউক্লিয়াস থেকে যখন একটা নিউট্রন ভেঙে যায়, তখন দেখা যায় এই নিউট্রন থেকে একটা প্রোটন বের হয় আর একটা ইলেকট্রন বের হয়। এই ইলেকট্রনটাই হচ্ছে সেই বিটা রে, যেটা খুব হাই ভেলোসিটিতে বের হয়ে আসে। আচ্ছা, দেন আলফা পার্টিকেল যেহেতু পজিটিভলি চার্জড, তাই ওকে আমি ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ইনফ্লুয়েন্স করতে পারবো। মানে ওকে আমি ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ওকে আমি ফোর্স অ্যাপ্লাই করতে পারবো ওর উপর, বা ওকে ওর কোর্সে ডেভিয়েশন ঘটাইতে পারবো। ঠিক আছে? এটার ওর উপর ইনফ্লুয়েন্স আছে। সিমিলারলি বিটা পার্টিকেলেরও আছে, কারণ ওরও চার্জ আছে। ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ক্যান ইনফ্লুয়েন্স ইটস কোর্স। বাট গামা রেতে এটা নাই। গামা রেতে ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ডের কোনো ইনফ্লুয়েন্স নেই, কারণ ওর কোনো চার্জ নেই। ক্লিয়ার? তারপর আলফা পার্টিকেলের ম্যাস আছে 4টা প্রোটনের সমান, কারণ আলফা পার্টিকেল হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, তার মধ্যে 2টা প্রোটন থাকে, 2টা নিউট্রন থাকে। সো বলা যায় 4টা প্রোটন থাকে আলটিমেটলি। সো 4 ইন্টু 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি, এটা হচ্ছে ওর ম্যাস। বিটার ম্যাস হচ্ছে সিম্পলি তোমার ইলেকট্রনের ম্যাসের সমান 9.11 ইন্টু 10⁻31 কেজি। আর এইটার কোনো ম্যাস নেই, এটা 0 কেজি। ক্লিয়ার? আলফা পার্টিকেলের ভেলোসিটি বেশ ভালোই অনেকখানি, বাট এটা হাইয়েস্ট কয়েক সেন্টিমিটার এয়ার ক্রস করতে পারে, কয়েক সেন্টিমিটার এয়ার। ওকে? অথবা একটা মেটালিক শিট দিয়ে এটাকে থামাই দেওয়া যায়, এটা আর মানে এটা পাস করতে পারে না। বাট বিটারের এই ট্রেসপাসিং ক্যাপাবিলিটিটা একটু হাই। সেটা হচ্ছে যে ওকে থামানোর জন্য 1 সেন্টিমিটার থিক অ্যালুমিনিয়ামের একটা শিট লাগবে, আদারওয়াইজ তুমি ওকে থামাইতে পারবে না। এটা আলফা পার্টিকেল থেকে একটু হাই ভেলোসিটিতে থাকে। আর সবচেয়ে হাই ভেলোসিটিতে থাকে আমাদের গামা রে, তার ভেলোসিটি হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, অ্যান্ড তাকে থামানোর জন্য কয়েক সেন্টিমিটার থিক লেয়ার লাগবে। ঠিক আছে? আদারওয়াইজ তুমি ওকে থামাইতে পারবে না। ক্লিয়ার? আর এটার আয়োনাইজেশন হাই, মানে এই আলফা পার্টিকেলের আয়োনাইজেশন ভালোই হাই। ওকে? আর এই বিটা পার্টিকেলের আয়োনাইজেশন বেশ হাই। বাট এটার একটু লো। এটারটা একটু লো। তারপর 7 নাম্বার, সরি এটা 6, আর এখানে 7 নাম্বারটা যদি বলি, 7 নাম্বারটা এরকম যে এটার ওয়েভলেংথ খুব কম হয়, এটা যেহেতু একটা লাইট রে, তাই এটার এনার্জি খুবই হাই হয়। মানে এটা ল্যামডা খুবই কম আর এনার্জি খুবই হাই। আর ওদের এনার্জি অত বেশি না, বিটারের এনার্জি অত বেশি না মোটামুটি, আলফারও এনার্জি অত বেশি না মোটামুটি, মানে এর থেকে কম। সো আমাদের এক্স্যাক্ট ভ্যালু দরকার নেই, জাস্ট এটা কম্প্যারিজন জানলেই হয়েছে যে কে কীরকম। আচ্ছা, আর ওদের অ্যাকচুয়ালি কোনো ওয়েভলেংথ নেই, ওদের ওয়েভলেংথ 0 করে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা একটা এক্সপেরিমেন্ট দেখব, তাতেই ওদের প্রপার্টিগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো এক্সপেরিমেন্টটা এরকম যে ধরো
এখানে আমরা একটা রেডিও অ্যাক্টিভ পার্টিকেল রাখছি। রেডিও অ্যাক্টিভ পার্টিকেল ধরো ইউরেনিয়াম, এরকম একটা পার্টিকেল এখানে রেখে দিছি এটার ভিতরে। সেটা থেকে আলফা বিটা গামা সব বের হচ্ছে। ক্লিয়ার? সো আলফা বিটা গামা যদি এখান থেকে বের হয়, দেখো আলফা বের হইল, আর এখানে ধরো আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে রাখছি। ম্যাগনেটিক ফিল্ডটা সাপোজ এই টাইপের, মানে এখানে ক্রস একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। তো এখান থেকে আলফা পার্টিকেল যখন বের হবে, আমরা জানি একটা ম্যাগনেটিক ফিল্ডে একটা চার্জ যদি মুভিং অবস্থায় থাকে তার উপর একটা ফোর্স অ্যাপ্লাইড হয়, সেটা হচ্ছে তোমার ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে বের করতে হয়। এখানে আলফা পার্টিকেল একটা পজিটিভলি চার্জ পার্টিকেল, সো তার জন্য যদি লেফট হ্যান্ড রুল অ্যাপ্লাই করি FBI, সো বি হচ্ছে স্ক্রিনের ভিতরের দিকে, আই হচ্ছে উপরের দিকে, মানে পজিটিভ চার্জের ডিরেকশন। সো আমাদের লেফট হ্যান্ডটা দেখতে এরকম হবে। এই হচ্ছে থাম্ব, এই হচ্ছে ওই আঙ্গুল, আর এই হচ্ছে বাকি তিনটা। সে এই টাইপের একটা স্ট্রাকচার দেখব। ঠিক আছে? সো এই হচ্ছে বি এর ডিরেকশন, এই হচ্ছে এফ এর ডিরেকশন, এই হচ্ছে আই এর ডিরেকশন। সো দেখা যায় এই পার্টিকেলটা কি এরকম বেঁকে যাবে, মানে তার উপর এদিকে একটা ফোর্স থাকায় এই আলফা পার্টিকেলটা এদিকে চলে যাবে। দেন বিটা পার্টিকেলটা ঠিক উল্টা দিকে যাবে, যেহেতু এটা নেগেটিভ। আর বিটা পার্টিকেলটা দেখা যায় একটু কম গেছে, মানে তার ডেভিয়েশনটা একটু কম। আলফা যেমন অনেকখানি ঘুরে গেছে, এখানে ব্যাপারটা তা না, সরি উল্টা বলছি, বিটাটা আসলে আরো বেশি ডেভিয়েট করবে এরকম। আর দেখা গেছে গামা রে যেটা বের হচ্ছে সেটা একদম সোজা গেছে, তার উপর কোনো ইনফ্লুয়েন্স নেই, কারণ গামা রের কোনো চার্জ নেই। এখন বিটা কেন বেশি গেল? কারণ বিটা হচ্ছে একটা সিম্পলি ইলেকট্রন। সো এখানে তুমি চিন্তা করো যে ফোর্সটা কাজ করবে, দুইজনের চার্জ, আলফার চার্জ বিটা থেকে বেশি, ফাইন। আমরা জানি এফ সমান হচ্ছে QVB। একটা চার্জ যদি একটা ম্যাগনেটিক ফিল্ডে থাকে আর ভেলোসিটি যদি ভি হয়, তার উপর ফোর্স এটা। আলফার চার্জ বিটা থেকে বেশি, ফাইন, বাট এখানে আলফার ম্যাস থেকে বিটার ম্যাস অনেক কম, সো অ্যাক্সেলারেশনটা বেশি হবে বিটার। সো বিটা এর জন্য অনেকখানি ঘুরে যাবে, এরকম ডেভিয়েট করবে। আর আলফাটা একটু কম, আর গামা একদমই ডেভিয়েট করবে না। ক্লিয়ার? কারণ আলফা হচ্ছে একটু বিটা থেকে ভারী। সেই হচ্ছে আলফা বিটা গামা রিলেটেড কিছু বেসিক ইনফরমেশন MCQতে আসে, বইতেও আছে, একটু পড়ে নিবা। আমাদের এখানে রেডিও অ্যাক্টিভিটির মেনলি ম্যাথ শিখতে হবে, সেটাই এই চ্যাপ্টারের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। আর ম্যাথগুলো খুবই সহজ। সো রেডিও অ্যাক্টিভ ডিকে, আচ্ছা আগে একটা সিম্পল জিনিস বলে দিই, যে ধরো একটা ইউরেনিয়াম থেকে বা যে কোনো একটা অ্যাটম, এরকম একটা অ্যাটম আছে সাপোজ ZA, ওর থেকে একটা হিলিয়াম নিউক্লিয়াস বের হয়ে যাওয়া মানে কি, মানে একটা আলফা পার্টিকেল বের হয়ে যাওয়া মানে কি, মাইনাস হয়ে যাওয়া। সো তখন কিসে কনভার্ট হবে? সো এই টাইপের ইকুয়েশনগুলো চিন্তা করে দেখবে এরকম, যে আলফা হচ্ছে আসলে একটা হিলিয়াম 24, চার্জ লেখার দরকার নেই। সো এটার থেকে যদি একটা আলফা পার্টিকেল বের হয়, তার মানে তার প্রোটন নাম্বার 2 কমে যাচ্ছে। সো ধরো নতুন যে অ্যাটমটা আসবে সেটাও ধরো আমি এক্স প্রাইম দিয়ে লিখলাম, তো সেটার অ্যাটমিক নাম্বার হবে Z-2, আর তার ম্যাস কমে যাচ্ছে 4, সো তার ম্যাস হবে A-4। একটা নর্মাল এক্সাম্পল যদি দিই, ধরো কার্বন 612 থেকে যদি একটা আলফা পার্টিকেল বের হয়ে আসে, তখন এটা এমন একটা অ্যাটম হবে যার অ্যাটমিক নাম্বার 4 আর অ্যাটমিক ম্যাস 8। এটা কাইন্ড অফ কার মতো? 4 হচ্ছে তোমার হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। সো এটা হচ্ছে বেরিলিয়াম অ্যাটমে কনভার্ট হয়ে যাবে। মানে নিউক্লিয়ার এই রেডিও অ্যাক্টিভিটির জন্য একটা অ্যাটম পুরোপুরি আরেকটা অ্যাটমে কনভার্ট হয়ে যায়, যেটা কিন্তু নর্মাল কোনো কেমিক্যাল রিয়াকশনে হয় না। সো নিউক্লিয়ার ইভেন্টে এরকম একটা অ্যাটম আরেকটাতে কনভার্ট হয়ে যেতে পারে। ক্লিয়ার? তারপর যদি একটা আলফা পার্টিকেল দিয়ে এটাকে হিট করো, মানে এটা যদি একটা আলফা পার্টিকেল এর সাথে যোগ করো, অ্যাড করো, তখন কিন্তু এটা অ্যাড হবে। বিটা পার্টিকেল বের হইলে কি হয়, এইটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং কোশ্চেন। বা গামা বের হইলে কি হয়? গামা বের হইলে আসলে কিছুই হয় না, মানে ওইটা সেমই থাকে। এটা থেকে যদি একটা গামা বের হয়, জাস্ট সেম অ্যাটমটাই থাকবে, বাট
তুমি বলবা যে এখানে আমি কিছু এনার্জি পাবো, গামা রে হচ্ছে কি লাইট, আমি কিছু এনার্জি পাবো। আচ্ছা, এখন যেটা বলতে চাচ্ছি যে বিটা পার্টিকেল বের হইলে কি হবে। সো বিটা পার্টিকেল, ধরো একটা নাইট্রোজেন 714 আছে, সেটা থেকে একটা বিটা মাইনাস হওয়া মানে কি, বিটা পার্টিকেল বের হয়ে গেছে। সো এটা মাইনাস, এটা তো ইলেকট্রন, কথা হচ্ছে এইটা আমার অ্যাটমিক নাম্বারকে কিভাবে ইনফ্লুয়েন্স করবে। সো এখানে আমি আগে প্রসেসটা বলি, তুমি এটা কীভাবে ক্যালকুলেট করবা। বিটার তুমি অ্যাটমিক নাম্বার ধরবা -1, এটা একটু উইয়ার্ড আমি জানি, তারপরেও এটা তুমি একটু মাথায় রাখবা যে বিটা পার্টিকেলের, ও তো একটা ইলেকট্রন, বাট ওর অ্যাটমিক নাম্বার হচ্ছে -1 আর ওর ম্যাস হচ্ছে 0। কেন এভাবে করতেছে আমি একটু পরে এক্সপ্লেন করি। সো যেই নতুন অ্যাটমটা পাবো তার অ্যাটমিক নাম্বার হবে 7 -1 আর ম্যাস থাকবে সেম। সো আমরা পাবো 814, দ্যাট ইজ এটা একটা অক্সিজেনে কনভার্ট হয়ে গেছে, অক্সিজেন 814-এ কনভার্ট হয়ে গেছে। কথা হচ্ছে এই কাজটা কেন করলাম, বা এখানে এইটা কেন চেঞ্জ হলো না, অ্যাটমিক নাম্বার চেঞ্জ হয়েছে, অ্যাটমিক ম্যাস কেন চেঞ্জ হয়। আমরা এটা বোঝার জন্য একটু ডিপলি চিন্তা করতে হবে যে এই বিটা পার্টিকেলটার সোর্সকে। তুমি যদি এটাকে একটু ভালোভাবে খেয়াল করো যে 714 মানে এখানে 7টা প্রোটন আছে, এই প্রোটনগুলো আমি ইয়েলো দিয়ে আঁকতেছি, আর 7টা নিউট্রন আছে। সো একটা বিটা পার্টিকেল বের হওয়া মানে একটা নিউট্রন ফেটে গেছে এখান থেকে। সো একটা নিউট্রনের ভিতরে একটা প্রোটন থাকে আর একটা ইলেকট্রন থাকে। সো এইটা হচ্ছে সেই বিটা পার্টিকেল। বাট এই যে বিটা পার্টিকেলটা বের হয়ে গেল, চলে গেল, সো এটার জন্য আফটার ইফেক্টটা কি হইতেছে, যে এখানে একটা প্রোটন বেশি হয়ে গেছে না, এখন আগে ছিল 7টা, এখন হচ্ছে 8টা। সো এর জন্য আমরা একটু কায়দা করে এখানে একটা -1 বসাই দিছি। বাট দেখো ম্যাস নাম্বারটা কিন্তু সেমই আছে, আগেও 14 ছিল, এখনও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আছে। সো এর জন্য আমরা বিটা পার্টিকেলের ম্যাসকে 0 ধরি বাই ডিফল্ট, আর অ্যাটমিক নাম্বার ধরি -1। আবার একটা পার্টিকেলের সাথে একটা বিটা পার্টিকেল অ্যাড হইলেও ওই সেম এইভাবে অ্যাড করে দিবা। বাট বিটা পার্টিকেল অ্যাকচুয়ালি অ্যাড হয় না, তো থিওরিটিক্যালি পসিবল, প্র্যাকটিক্যালি ওরকম হয় না। সো আমরা ওইটা অ্যাকচুয়ালি খুব বেশি ফেস করবো না। আচ্ছা, সো এই হচ্ছে বিটা পার্টিকেল বের হওয়ার ফিনোমেনন। সো এখন আসি রেডিও অ্যাক্টিভ ডিকে নিয়ে, আমরা একটু ডিটেলসে দেখি, এটার একটা ফর্মুলা বের করব, আর ফর্মুলাটা খুবই ইন্টারেস্টিং আর কি। সো রেডিও অ্যাক্টিভ ডিকের আইডিয়াটা হচ্ছে যে তোমার কাছে যদি কোনো একটা জায়গায় এরকম একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স থাকে, ধরো তোমার কাছে যদি কিছু ইউরেনিয়াম থাকে, সো দেখা যায় সে বারবার ডিকে হইতে থাকে, যত টাইম যায় সে আস্তে আস্তে ডিকে হয়, অ্যান্ড এই অ্যামাউন্টটা আস্তে আস্তে কমতে থাকে। ফার্স্টে এতটুক ছিল, দেন এইটুক, দেন আরও কমতে থাকে, দেখা যায় এটা খুব ফাস্ট কমে। ওকে, সো এইটা রিলেটেড একটা ফর্মুলা আছে, মানে একটা ল আছে, রেডিও অ্যাক্টিভ ল বলে, এক্সপোনেনশিয়াল ল অফ রেডিও অ্যাক্টিভ ডিকে, রেডিও অ্যাক্টিভ ডিকের এক্সপোনেনশিয়াল ল, এক্সপোনেনশিয়াল ল অফ রেডিও অ্যাক্টিভ ডিকে। সো এই ফর্মুলাটা এরকম যে কোনো একটা জায়গায় যে কোনো একটা রেডিও অ্যাক্টিভ ডিকের ইনসিডেন্টে যে কোনো একটা সময়ে যতটুক সাবস্টেন্স তোমার কাছে অলরেডি আছে, এই সাবস্টেন্সটার এইখান থেকে ডিকে রেটটা এই অ্যামাউন্টের প্রপোর্শনাল। আচ্ছা, এখন তোমার কাছে যদি এনটা সাবস্টেন্স থাকে, মানে যে কোনো একটা ইনস্ট্যান্সে তোমার কাছে যদি রাইট নাও এনটা সাবস্টেন্স থাকে, তাহলে ওইখান থেকে তার ডিকে হওয়ার রেট হচ্ছে -ddt অফ এন, মানে টাইমের সাথে সাথে এটার ডিকে রেট হচ্ছে ddt অফ এন। মাইনাস কেন, ওই যে নেগেটিভ, কারণ এটা তো কমে যাচ্ছে। আর এটাই প্রপোর্শনাল কার, এনের প্রপোর্শনাল, মানে যে কোনো সময় রেডিও অ্যাক্টিভ ডিকের রেট ওই সময়েই যতটুক সাবস্টেন্স থাকে তার প্রপোর্শনাল। মানে একদম প্রথমে যখন অনেকখানি ছিল তখন এটা খুব ফাস্ট ডিকে হয়েছে, যত এটা অ্যামাউন্টটা কমছে এটা আস্তে আস্তে স্লো হয়ে গেছে, আর এক সময় দেখা গেছে এত স্লো হয়েছে যে তুমি আর এটা বুঝতেই পারতেছো না। ওকে, ডিকে হইতে হইতে এটার রেটটাও আস্তে আস্তে কমে যায়। সেটা হচ্ছে -ddt অফ এন ইজ প্রপোর্শনাল টু এন। আচ্ছা, সো এখানে একটা তোমার প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসবে, আমরা যদি প্রপোর্শনালিটি উঠাই দিই, সো সেটা হচ্ছে ল্যামডা। এই ল্যামডাকে বলা হয় রেডিও অ্যাক্টিভ কনস্ট্যান্ট, সরি ডিকে কনস্ট্যান্ট।
আচ্ছা একটু ওয়েট, আমার একটা কল আসছে, একটু ওয়েট করে দাও। আচ্ছা সো এখানে ফর্মুলাটা হচ্ছে এরকম যে মাইনাস ডিডিটি অফ এন ইজ ইকুয়াল টু হচ্ছে ল্যামডা এন, আর এই ল্যামডাটাকে আমরা বলি ডিকে কনস্ট্যান্ট বা রেডিও অ্যাক্টিভ ডিকে কনস্ট্যান্ট। এটা এক একটা সাবস্টেন্সের জন্য এক এক রকম হয়, আর এটার ইউনিটটা কীরকম, এনের কোনো ইউনিট নাই, ওকে। এটার ইউনিটটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিডিটি অফ এন এর ইউনিটটার সমান, মানে প্রত্যেক সেকেন্ডে কয়টা করে এটা মানে আচ্ছা আরেকটু ইজিলি বলি, ধরো এই ডিএন আর এন এর ইউনিট হচ্ছে কি সেম। ধরো এন এর ইউনিট হচ্ছে কয়টা, মানে কয়টা পার্টিকেল আছে, ডিএনও হচ্ছে কয়টা পার্টিকেল ডিকে হয়েছে, ঠিক আছে। সো এটা হচ্ছে সিম্পলি এই দুইটা কাটা যায়, সো এখানে আমাদের ইউনিটটা হবে জাস্ট টাইমের ইউনিটের ইনভার্স, ক্লিয়ার। সো ল্যামডার ইউনিট হচ্ছে জাস্ট সিম্পলি সেকেন্ড ইনভার্স এসআইতে, অথবা যে কোনো টাইমের ইউনিটের ইনভার্স, আওয়ার ইনভার্স বা এনিথিং, ক্লিয়ার। সো এটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ল অফ রেডিও অ্যাক্টিভ ডিকে। এখন এটা থেকে আমরা এটাকে যদি ফার্দার এরকম একটু চেঞ্জ করে ফেলি, দেখো ডিএন বাই এন ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস ল্যামডা ডিটি, অ্যান্ড বোথ সাইডে আমরা যদি ইন্টিগ্রেশন করি, একদম প্রথমে আমাদের সাবস্টেন্স ছিল ধরো এন নটটা, আর টি সেকেন্ড পরে আছে এনটা, আর একদম প্রথমে টাইম ছিল 0, আর ফাইনালি টাইম হচ্ছে টি। সো এটা হচ্ছে লন এন, ইন্টিগ্রেশন করলে এন নট থেকে এন ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি, অ্যান্ড দেন আমরা এখান থেকে লিখতে পারি লন এন বাই এন নট ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি, অ্যান্ড দেন আমরা লিখতে পারি এন বাই এন নট ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, অ্যান্ড দেন আমরা লিখতে পারি এন ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। সো আমরা এই ফর্মুলাটা মুখস্থ রাখবো, এটা হচ্ছে মেইন ল, বাট আমাদের ম্যাথে ইউজ করতে হবে বেসিক্যালি এইটা, এন ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো আমাকে ডিকে কনস্ট্যান্ট বলবা, টাইম বলবা, আর ইনিশিয়ালি কয়টা ছিল সেটা বলে দিবা, ওই টাইম পর কয়টা আসবে সেটা আমি বের করতে পারবো। অ্যান্ড এটার গ্রাফটা দেখতে এরকম, তো যদি আমরা একটা গ্রাফ ড্র করি, টাইম ভার্সেস এন গ্রাফ, একদম প্রথমে ছিল এন নটটা এরকম, আর আস্তে আস্তে এটা এরকম ডিকে হয়েছে। কখন শেষ হবে এটা, কখন একদম সবগুলো, মানে এন হচ্ছে রাইট নাও কয়টা আছে, আর এটা হচ্ছে ইনিশিয়াল, আর এটা হচ্ছে আমাদের টাইম। এখন কখন এটা শেষ হবে সেটা যদি একটু বের করার ট্রাই করো, দেখো রাইট নাও যদি 0টা থাকে, মানে ডিকে হইতে হইতে এখন 0টা আছে, সো 0 ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার ল্যামডা টি। এখান থেকে কী লেখা যায়, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ইজ ইকুয়াল টু 0, আর বলা যায় 1 বাই ই টু দি পাওয়ার ল্যামডা টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। সো আফটার টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি এটা 0 হবে, মানে এটা সারা জীবনই চলবে, এটা শেষ হবে না, এটা স্লো ডাউন হবে, বাট কখনোই 0 হবে না। সো আমাদের ফর্মুলাটা এরকম, এন ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, অ্যান্ড এখান থেকে আমরা এটার হাফ লাইফ বের করতে পারি। হাফ লাইফ মানে কতক্ষণ পর পর এটা ইনিশিয়ালের হাফ হয়। যেমন দেখো ইনিশিয়ালি এইটুক ছিল, এই টাইমটা পর এটা হাফ হয়ে গেছে, সো এই টাইমটাকে আমরা একটা হাফ লাইফ বলি, টি হাফ। আবার এখন এইটুক আছে, এই টাইম পর এটা আবারও হাফ হয়ে গেছে, দেখছো। সো বারবার একই টাইম পর এটা তার প্রিভিয়াস অবস্থার তোমার হাফে চলে যাচ্ছে, ক্লিয়ার। সো হাফ লাইফটা বের করবো কীভাবে, হাফ লাইফের ফর্মুলা মুখস্থ রাখতে পারো, অথবা এইভাবে বের করে নিতে পারো যে কতক্ষণ টাইম পর এটা হাফ হয়, মানে ইনিশিয়ালি যা থাকে তার হাফ হয়। সো এন এর ভ্যালু কি হাফ হয়ে গেছে, মানে এখন রাইট নাও ইনিশিয়ালের হাফটা আছে, সো এরকম একটা অবস্থা দাঁড়ায়। আমরা এখান থেকে পাই ই টু দি পাওয়ার ল্যামডা টি ইজ ইকুয়াল টু 2, সো ল্যামডা টি ইজ ইকুয়াল টু লন 2, okay, lambda t is equal to ln 2, and then t is equal to ln 2 by lambda. So এই টাইমটাই হচ্ছে হাফ লাইফ। সো হাফ লাইফের ফর্মুলা t half is equal to ln 2 by lambda. সো আমরা ln 2 কে ডিকে কনস্ট্যান্ট দিয়ে ডিভাইড করলেই হাফ লাইফ পাবো। আমার ডিকে কনস্ট্যান্ট যদি সেকেন্ড ইনভার্স ইউনিটে থাকে তাহলে আমি t হাফটা সেকেন্ড ইউনিটে পাবো। ডিকে কনস্ট্যান্ট যদি আওয়ার ইনভার্স ইউনিটে থাকে তাহলে এটাকে আমি আওয়ার ইউনিটে পাবো।
আর হাফ লাইফের পাশাপাশি অ্যাভারেজ লাইফ টাইম বলতে আরেকটা টার্ম আছে, অ্যাভারেজ লাইফ। অ্যাভারেজ লাইফ হচ্ছে টাউ দিয়ে এক্সপ্রেস করে, মানে অ্যাকচুয়ালি একটা জায়গায় তো অনেক অ্যাটম থাকে, সো সবার লাইফ টাইমের অ্যাভারেজ কত, মানে সবাই তো আস্তে আস্তে ডিকে হচ্ছে, সো এখানে অ্যাভারেজটা কত, তো সেই ফর্মুলাটা হচ্ছে টাউ বা অ্যাভারেজ লাইফ ইজ ইকুয়াল টু, এটার অ্যাভারেজ হচ্ছে সিম্পলি জাস্ট 1/λ, মানে ডিকে কনস্ট্যান্টের ইনভার্সটাই হচ্ছে অ্যাভারেজ লাইফ। ক্লিয়ার? অ্যান্ড আমরা এখান থেকে আরও দেখতে পারি যে টি হাফ সমান হচ্ছে ln 2/λ, সো টি হাফ ইজ ইকুয়াল টু ln 2 টাইমস টাউ, মানে অ্যাভারেজ লাইফকে ln 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হাফ লাইফ পাওয়া যায়। সো এই হচ্ছে আমাদের রেডিও অ্যাক্টিভিটি রিলেটেড যে ফর্মুলাগুলো আছে, অ্যান্ড এগুলো ম্যাথ খুবই ইজি, সিম্পলি তুমি এই ফর্মুলার ম্যাথ পাবা এসে কোশ্চেনে, সো এগুলো তেমন কোনো ধরনের চেঞ্জ দেওয়া হয় না এগুলো রিলেটেড। যেন একটা সিম্পল কোশ্চেন যদি বলি, যে ধরো বলা হলো যে আমাদের কোনো একটা জায়গায় 10⁸ AU পার্টিকেল আছে, সো একদিন পর আফটার 1 ডে কয়টা পার্টিকেল ভেঙে যাবে, কয়টা পার্টিকেল ডিকে হবে, কয়টা AU ডিকে হয়ে যাবে, এটা বের করতে বলছে। এখানে আমাদেরকে বলে দিচ্ছে যে AU এর হাফ লাইফ টি হাফ ইজ ইকুয়াল টু হচ্ছে 2.7 ডেজ। সো এটা আমরা কীভাবে করব? সো কয়টা ডিকে হবে সেটা বের করতে পারি এভাবে, যে 1 ডে পর কয়টা থাকবে সেটা বের করব, আর এন নট আমি জানি, দেন এন নট থেকে এন মাইনাস করলে কয়টা ডিকে হবে সেটা আমরা বের করতে পারবো। আচ্ছা, সো আমাদের এন বের করতে হবে, সো এন ইজ ইকুয়াল টু এন নট e⁻ λt। আমরা কি ল্যামডা জানি? না, আমরা জানি টি হাফ, অ্যান্ড আমরা জানি টি হাফ ইজ ইকুয়াল টু ln 2/λ, সো ল্যামডা ইজ ইকুয়াল টু ln 2/টি হাফ। সো এখানে এটা বসাও, অ্যান্ড দেন ভ্যালু বসাও। এন নট হচ্ছে 10⁸ e⁻ln 2, টি হাফ হচ্ছে 2.7 ডেজ, আর টাইম হচ্ছে কতটুক টাইম পরে বলছে, 1 ডে পর। যেহেতু দুইটা একই ইউনিট, সো আমাদের আর ওইটাকে সেকেন্ডে কনভার্ট করার দরকার নেই। সো এন বের করবা, দেন এন নট থেকে এন মাইনাস করে দিবা, তাহলে কয়টা ডিকে হবে সেটা পেয়ে যাবা। ক্লিয়ার? আচ্ছা, আগেই বলে দিই এই চ্যাপ্টারটা কীভাবে পড়তে হবে। এই চ্যাপ্টারটা আমরা শুধুমাত্র তপন স্যারের বইয়ের যে এক্সাম্পল আর এক্সারসাইজগুলো আছে সেইগুলো করলেই হবে, এটা কনসেপ্ট বুক বা কোশ্চেন ব্যাংক কিছুই করার দরকার নেই, জাস্ট তপনের এক্সাম্পল আর এক্সারসাইজ করো, ঠিক আছে? তাহলেই হবে। এটা খুবই ইজি চ্যাপ্টার, এত এফোর্ট দেওয়ার কিছু নাই। আচ্ছা, সো সেম টাইপের আরেকটা ম্যাথ যদি দেখাই, টু ওয়েট, হ্যাঁ, সেম টাইপের আরেকটা ম্যাথ যদি দেখাই, যে সাপোজ তোমার কাছে একটা রেডিয়ামের পিস আছে, এরকম রেডিয়াম পিস, সো আফটার 5,000 ইয়ার্স দেখা গেল এইটা 1/5 বাকি আছে, মানে ইনিশিয়ালি যা ছিল তার 1/5 বাকি আছে, বা 1/5 এটা কনভার্ট হয়েছে। সো ওর ল্যামডা ইজ ইকুয়াল টু কত? সো এন ইজ ইকুয়াল টু হচ্ছে কি এন নট ইন্টু e⁻λt, অ্যান্ড বলে দিচ্ছে যে এন হচ্ছে আসলে ইনিশিয়ালটার 1/5, সো এটা হচ্ছে এন নট টাইমস 1/5 ইজ ইকুয়াল টু এন নট e⁻λt। এখানে 1/5 ইজ ইকুয়াল টু e⁻λt, দেন 5 is equal to e⁻λt, and then ln 5 is equal to λt, so lambda is equal to ln 5/t, t কত? 5,000 ইয়ার্স। তুমি এটাকে চাইলে ইয়ার্সেই রেখে দিতে পারো, তো তোমার ল্যামডা আসবে কোন ইউনিটে? ইয়ার্স ইনভার্স ইউনিটে। ক্লিয়ার? সো এটাও কিন্তু অ্যালাউড, তুমি এটা করতে পারো। আচ্ছা, তো এই রেডিও অ্যাক্টিভিটি রিলেটেড ম্যাথে প্রবলেম হবে না, ইজি ম্যাথ সবগুলাই। জাস্ট একটু মনে রাখবা এন হচ্ছে রাইট নাও কয়টা আছে, আর কয়টা ডিকে হয়েছে সেটা হচ্ছে এন নট মাইনাস এন দিয়ে বের করবা। এই চ্যাপ্টারে আমাদের জাস্ট আর একটা টপিক বাকি, সরি দুইটা টপিক বাকি, এই দুইটা অ্যাকচুয়ালি একসাথেই পড়াবো, ম্যাস ডিফেক্ট আর হচ্ছে বাইন্ডিং এনার্জি।
ম্যাস ডিফেক্ট অ্যান্ড বাইন্ডিং এনার্জি। আচ্ছা, ম্যাস ডিফেক্ট বা বাইন্ডিং এনার্জি কি? সো এটার আইডিয়াটা এরকম যে আমাদের একটা নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, কিছু প্রোটন থাকে আর কয়েকটা নিউট্রন থাকে। সো ধরো প্রোটন আছে জেডটা, নিউট্রন আছে এনটা। ওকে, তো ম্যাস ডিফেক্ট মানে হচ্ছে দেখা যায় যে যখন একটা নিউক্লিয়াসকে এভাবে তুমি ধরো এটাকে যদি একটা ওয়েইং মেশিনে মেজার করো, তুমি এটার যে ম্যাসটা ক্যালকুলেট করবা, তুমি যদি এটাকে ভেঙে প্রত্যেকটা প্রোটনকে আলাদা আলাদাভাবে রাখো, সবার ম্যাসের সামেশন বের করো, দেন প্রত্যেকটা নিউট্রনকে আলাদা আলাদাভাবে ম্যাস মেজার করো, দেখবা যে এইখানে ম্যাসটা একটু কম। এইখানে আলাদা আলাদাভাবে যখন করছো ম্যাসটা একটু বেশি। কথা হচ্ছে এটা কেন? সো আমরা যখন এরকম কিছু প্রোটন নিউট্রনকে একসাথে একটা নিউক্লিয়াসে কনভার্ট করি, তখন তাদেরকে কি একটা বন্ড দিয়ে কানেক্টেড রাখতে হয়। সেই বন্ডটা কি? স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। সেখানে কি একটা এনার্জি স্টোরড হয়, মানে একটা বন্ড ফর্ম করার জন্য, স্টোরড না, একটা বন্ড ফর্ম করার জন্য আমরা জানি কি বাইরে এনার্জি রিলিজ করে দিতে হয়, আর বন্ড ব্রেক করার জন্য বাইরে থেকে এনার্জি দিতে হয়। সো এই যে বন্ডটা ফর্ম হওয়ার সময় বাইরে যে এনার্জিটা রিলিজ হইলো, আমরা জানি এনার্জি হচ্ছে ম্যাসেরই আরেকটা রূপ, E = mc²। সো এখান থেকে কিছু ম্যাস আসলে এনার্জি হিসেবে বাইরে চলে যায়। আবার যখন ভাঙতে চাবা, বাইরে থেকে ওই যে এনার্জিটা দিবা, সেই এনার্জিটাই এখানে কিছুটা ম্যাস হিসেবে কন্ট্রিবিউটেড হয়। বুঝতে পারছো? সো এই যে মানে একটা নিউক্লিয়াস অবস্থায় ম্যাস আর তাদের সবগুলো পার্টিকেলের আলাদা আলাদা ম্যাসের সামেশন থেকে যে এটা একটু কম হয়, এটাকেই বলে ম্যাস ডিফেক্ট। সেটা ক্যালকুলেট কীভাবে করব, মানে এই কতটুক ম্যাস কম, এটাই হচ্ছে ম্যাস ডিফেক্ট, যেটাকে ডেলএম দিয়ে ইন্ডিকেট করে। আর ম্যাস ডিফেক্ট কীভাবে ক্যালকুলেট করব? আমরা জেডটা প্রোটনের আলাদা আলাদা ম্যাস ক্যালকুলেট করলাম, জেড এমপি। আমরা এনটা নিউট্রনের আলাদা আলাদা ম্যাস ক্যালকুলেট করলাম, এন এম এন। দেন আমরা এই যে নিউক্লিয়াসটার ম্যাস, সেটা সাবট্র্যাক্ট করে দিলাম, এম নিউক্লিয়াস। সো এই হচ্ছে ম্যাস ডিফেক্ট বের করার ফর্মুলা। ক্লিয়ার? জেড এমপি প্লাস এন এম এন মাইনাস এম নিউক্লিয়াস। তোমাকে কোশ্চেনে সবই দেওয়া থাকবে, জেড দেওয়া থাকবে, এন দেওয়া থাকবে, এমপি দেওয়া থাকবে, এম এন দেওয়া থাকবে, এম নিউক্লিয়াসও দেওয়া থাকবে। আচ্ছা, অনেক সময় এম নিউক্লিয়াস দেওয়া থাকে না, কারণ একটা নিউক্লিয়াসকে একটা অ্যাটমের পার্ট। সো দেখা যায় অনেক সময় এইভাবে দেয় যে অ্যাটমের ম্যাসটা দিয়ে দেয়। কথা হচ্ছে অ্যাটমের ম্যাস থেকে আমি নিউক্লিয়াসের পিওর ম্যাস কীভাবে বের করতে পারি? আমরা অ্যাটমের ম্যাস থেকে যদি ইলেকট্রন কয়টার ম্যাসকে সাবট্র্যাক্ট করে দিই, ইলেকট্রন কয়টা থাকে, যে কয়টা প্রোটন সেই কয়টা ইলেকট্রন, সো সেই কয়টাকে যদি সাবট্র্যাক্ট করে দিই, তাহলেই কিন্তু আমাদের নিউক্লিয়াসের ম্যাসটা চলে আসে। সো এটাকে যদি সিম্পলিফাই করো, এরকম একটা সিচুয়েশন আসে। অ্যান্ড আমরা যদি এই যে জেডকে করি, কমন নেই, তাহলে এমপি প্লাস এমই প্লাস এনএমএন মাইনাস এম অ্যাটম থাকে। অ্যান্ড এই এমপি প্লাস এমই মানে কি? একটা প্রোটন আর একটা ইলেকট্রনের ম্যাস, মানে কি একটা হাইড্রোজেন অ্যাটম তার ম্যাস। সো অনেক সময় কোশ্চেনে হাইড্রোজেন অ্যাটমের ম্যাস দিয়ে দেয়। সো তোমার কোশ্চেন দেখে বুঝতে হবে এটা তখন এই ফর্মুলাতে ফেলতে হবে। সো এই যে আমি যেভাবে একদম ফার্স্ট লাইন থেকে এই লাইনে আসছি, তুমিও পরীক্ষার হলে এইভাবে নিয়ে আসবা। ডিপেন্ড করবে তোমার কোশ্চেনে কী কী ডাটা দেওয়া আছে। তপন স্যারের ওই এক্সাম্পলে কয়েকটা ম্যাথ করতে গেলে এটা ফেস করবে, যে ডেলএম সমান জেড এম এইচ প্লাস এন এম এন মাইনাস এম অ্যাটম, বাট আমি মুখস্থ রাখি শুধুমাত্র এইটা। ক্লিয়ার? কোশ্চেনটা যে কোনো লাইন থেকেই আসতে পারে। সো এই হচ্ছে ম্যাস ডিফেক্ট। আর বাইন্ডিং এনার্জিটা তাহলে কি? এই যে ম্যাসের যে ডিফেক্টটা, সেটাই কি আসলে এনার্জি হিসেবে বের হয়ে গেছে, তাই না? সো ওই এনার্জির জন্যই ও কি এখানে বাউন্ডেড অবস্থায় আছে, মানে একটা আরেকটার সাথে বাইন্ডিং করা আছে। সো এই ম্যাস ডিফেক্টের যে ইকুইভ্যালেন্ট এনার্জি, সেটাই হচ্ছে আমার বাইন্ডিং এনার্জি। সো বাইন্ডিং এনার্জি বা বন্ড এনার্জিও বলে, বাইন্ডিং এনার্জি বলবো, বাইন্ডিং এনার্জি ই অথবা বি = এই ডেলএম c², মানে ডেলএমের যে ইকুইভ্যালেন্ট যে এনার্জি, সেটাই হচ্ছে বাইন্ডিং এনার্জি। সো তুমি ডেলএম বের করে সেটার সাথে c² মাল্টিপ্লাই করলেই বাইন্ডিং এনার্জি পেয়ে যাবো। আর আরেকটা টার্ম বের করতে বলে যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন,
হোয়াট ইজ দি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, নিউক্লিয়ন মানে হচ্ছে টোটাল কয়টা প্রোটন বা নিউট্রন। সো বিকে আমরা কি করব, টোটাল ম্যাস নাম্বার দিয়ে ডিভাইড করে দিব। সো ওইটা হচ্ছে ডেল এম সি স্কোয়ার ডিভাইডেড বাই এ। ক্লিয়ার? সো এই হচ্ছে বাইন্ডিং এনার্জির আইডিয়া। সো আমি এইটা রিলেটেড একটা ম্যাথ দেখাই দিই। টু ওয়েট, এটাতে শুধু তপনের এক্সাম্পল এক্সারসাইজগুলো করলেই হবে, ঠিক আছে? আচ্ছা, সো আমি এটার একটা ম্যাথ এখান থেকে দেখাই। যেমন আমাদেরকে বলছে যে একটা আয়রন নিউক্লিয়াস আছে ফেরাস 2656, তো তোমাকে ডেটা দিয়ে দিছে যে একটা হাইড্রোজেন অ্যাটমের ম্যাস হচ্ছে 1.007825 AMU বা ইউ সিম্পলি। একটা নিউট্রনের ম্যাস MN সেটাও দিয়ে দিছে 1.008665 ইউ। একটা আয়রনের অ্যাটমিক ম্যাস দিয়ে দিছে 55.934942 ইউ, 9344942 এত ইউ। সো আমাদেরকে বলছে যে এইটার বাইন্ডিং এনার্জি কত, আর এটাতে তোমার এটাতে বলছে যে ম্যাস ডিফেক্ট কত, বাইন্ডিং এনার্জি কত, আর পার নিউক্লিয়নে বাইন্ড এনার্জি কত, এটা বের করো। সো আমরা ফার্স্টে ম্যাস ডিফেক্ট বের করব। ডেল এম হচ্ছে ZMP প্লাস NMN মাইনাস এম নিউক্লিয়াস, দেন এটাকে একটু চেঞ্জ করে এভাবে লেখা যায় ZMH প্লাস NMN মাইনাস এম অ্যাটম, এই যে এটা। সো আমরা এটাকে ক্যালকুলেট করি। জেড হচ্ছে 26 টাইমস, এটা আমরা ইউনিটেই রাখতেছি, আমরা পরে একবারে কনভার্ট করে নিব। 1.007825 প্লাস NMN, নিউক্লিয়াস আছে হচ্ছে, নিউট্রন আছে 30টা, সো 56 minus 26, so 30 times 1.008665 minus এটা হচ্ছে 55.934942 এত ইউ। সো ক্যালকুলেট করব, একদম প্রিসাইজলি এইভাবেই ক্যালকুলেট করতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু অ্যান্সারটা ঠিকমতো আসবে না, কারণ এটা নিজেই খুবই প্রিসাইজ ক্যালকুলেশন, কারণ এই ডিফারেন্সটা খুবই কম, ম্যাচ ডিফেক্টটা খুবই টাইম। সো 0.5284 ইউ, ঠিক আছে? আর এটাকে আমরা যদি কেজিতে নিয়ে যেতে চাই, আমরা 1 ইউতে যত কেজি হয় সেটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। সো এই হচ্ছে আমাদের ম্যাচ ডিফেক্ট। দেন বাইন্ড এনার্জি বি ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল এম সি স্কোয়ার। সো এটার সাথে তুমি সি স্কোয়ার মাল্টিপ্লাই করো, এটা এখান থেকে নাও, আর এটার সাথে সি স্কোয়ার দ্যাট ইজ 9 × 10⁻16 মাল্টিপ্লাই করো। তোমাকে এটাকে ইলেকট্রন ভোল্ট ইউনিটে বের করতে বললে তুমি এটাকে আবার 1.6 × 10⁻19 দিয়ে ডিভাইড করবা। যদি মেগা ইলেকট্রন ভোল্টে বের করতে বলে তাহলে এটাকে 10⁶ দিয়ে ডিভাইড করবা। সো ইট ডিপেন্ড করে। আর পার নিউক্লিয়ারে এনার্জি কত, B/A। সো তুমি এই ডেল এম সি স্কোয়ারটাকেই, মানে এই ভ্যালুটাকেই এ দিয়ে ডিভাইড করো। এ কত এখানে 56, সো অ্যাভারেজটা নিচ্ছি আর কি। সো 56 দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে আমরা মেগা ইলেকট্রন ভোল্টে বা যেই ইউনিটেই বের করো না কেন ওই B/Aটা পাবো। এটার ইউনিট কিন্তু তোমার জুল পার নিউক্লিয়ন এরকম, বা ইলেকট্রন ভোল্ট পার নিউক্লিয়ন, অথবা মেগা ইলেকট্রন ভোল্ট পার নিউক্লিয়ন। ক্লিয়ার? আচ্ছা, সো আমাদের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন আর ম্যাচ ডিফেক্ট আইডিয়াগুলো শেষ। আর বই থেকে ফিশন আর ফিউশনটা একটু পড়বা, ওইটা কোনো ম্যাথ নাই। ওই আইডিয়াটা এরকম যে ফিশন মানে হচ্ছে যখন মাল্টিপল, মানে একটা বড় নিউক্লিয়াস, মানে ফিশন মানে হচ্ছে একটা বড় নিউক্লিয়াস যদি মাল্টিপল ছোট নিউক্লিয়াসে ভেঙে যায় সেটাকে আমরা বলি ফিশন। ঠিক আছে, এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। সো এইটা একটু বই থেকে পড়তে হবে যে একটা বড়
নিউক্লিয়াসকে আমরা যদি ভেঙে ছোট নিউক্লিয়াসে কনভার্ট করতে পারি সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ফিশন। আর ফিউশন মানে হচ্ছে যদি মাল্টিপল ছোট নিউক্লিয়াস মার্জ হয়ে একটা বড় নিউক্লিয়াস ফর্ম করে, একটা ভারী নিউক্লিয়াস ফর্ম করে, সেটা হচ্ছে ফিউশন। সো এটা তপন স্যারের বই থেকে খুব ভালোভাবে এটা রিলেটেড যা যা আছে বইতে একটু রিডিং করতে হবে, কারণ এখান থেকে এমসিকিউ আসে। আর বইতে চেইন রিয়াকশন নামে একটা সেকশন আছে, যে আসলে ওই যে নিউক্লিয়ার রিয়াক্টরগুলো কীভাবে কাজ করে সেটা একটু এখান থেকে দেখবা। আর সানের মধ্যে কি হয়, তারপর নিউক্লিয়ার বম্বের ভিতরে ফিউশন হয় নাকি ফিউশন হয়, তারপর অ্যাটমিক বম্বের ভিতরে কি হয়, হাইড্রোজেন বম্বের ভিতরে কি হয়, এগুলো একটু বই থেকে পড়বা এমসিকিউর জন্য, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। সো এটা পড়ার ওয়েটা আমি আবারও বলতেছি, তপন স্যারের বই খুব ভালোভাবে রিডিং পড়বা, কারণ এখান থেকে এমসিকিউ আসে প্রচুর। সো রিডিং পড়বা একদম ফার্স্ট টু লাস্ট তপন স্যারের বই, দেন এটার এক্সাম্পলগুলো সব করবা, এক্সারসাইজগুলো সব করবা। খুব বেশি ম্যাথ নাই, সব মিলে মনে 40টা ম্যাথ আছে, আর চ্যাপ্টারটাও শর্ট আছে। সো একটু রিডিং করে ফেলবা, আর এই ভিডিওটাতে যা যা শিখেছি এগুলো যাতে মনে থাকে। ওকে।